আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড কাপ প্রিভিউ সিরিজের আজকের এই 5th ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ল্ড কাপ এবং জেনারেলি ফুটবল বিশ্বের সবথেকে ধারাবাহিক ফুটবল নেশন জার্মানি নিয়ে। এইটা ঠিক যে ফুটবল বিশ্বের সর্বকালের সর্বসেরা ন্যাশনাল টিম হচ্ছে ব্রাজিল, এটা কোনো সন্দেহ ছাড়া। কিন্তু আপনারা যদি ধারাবাহিকতার কথা বলেন তাহলে কিন্তু ব্রাজিল থেকেও বেশি ধারাবাহিক দল হচ্ছে জার্মানি। আমি জাস্ট কিছু নোট করেছি, এই যে বললাম জার্মানি ইতিহাসের সব থেকে ধারাবাহিক দল, বাট এটার পিছনে প্রমাণ তো দিতে হবে। তো কেন এই কথাটা বললাম তার কিছু প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ওয়ার্ল্ড কাপ জিতছে 4টা। ব্রাজিলের পরে যেই দলটা সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপ জিতছে সেটা হচ্ছে জার্মানি এবং ইতালি, 4টা করে যৌথভাবে জিতছে। তারপরে ইউরো কাপ জিতছে 3টা। সো আপনারা যদি ওয়ার্ল্ড কাপ 4টা, ইউরো কাপ 3টা অ্যাড করেন তাহলে জার্মানি হচ্ছে ইউরোপিয়ান কন্টিনেন্টের সব থেকে সফল এবং বিজয়ী দল, কারণ তারা 7টা মেজর টুর্নামেন্ট জিতছে। তারপরে কনফেডারেশন কাপ জিতছে একটা, এটা হয়তো বা মেজর টুর্নামেন্ট না, বাট স্টিল কাউন্টস। বাট এই ট্রফি কিন্তু সব না। যেই বিষয়টা জার্মানির এই ধারাবাহিকতা সব থেকে বেশি ডিফাইন করে সেটা হচ্ছে সেমিফাইনালস, যে জার্মানি কয়টা সেমিফাইনাল খেলছে তাদের ইতিহাসে, এবং এই নাম্বারগুলো সিম্পলি অ্যাস্ট্রোনাইজিং, মাইন্ড ব্লোয়িং। ফুটবল বিশ্বকাপে, ফিফা ওয়ার্ল্ড কাপ যদি কনসিডার করি তাহলে যেই দলটা ইতিহাসের সব থেকে বেশি সেমিফাইনাল খেলছে সেটা কিন্তু জার্মানি। তারা 12টা সেমিফাইনাল খেলছে, এবং এই লিস্টের সেকেন্ড দল হচ্ছে ব্রাজিল। ব্রাজিল খেলছে 8টা সেমিফাইনাল। ব্রাজিল জার্মানি থেকে একটা ওয়ার্ল্ড কাপ বেশি জিতছে, এটা ঠিক, কিন্তু আপনারা যদি ইতিহাসে ধারাবাহিকতা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ব্রাজিল থেকেও বেশি ধারাবাহিক দল হচ্ছে জার্মানি, কারণ তার 12টা সেমিফাইনাল। মানে চিন্তা করতে পারেন, ওয়ার্ল্ড কাপ আমরা জানি যে প্রতি 4 বছর বছর আসে, এবং একটা সেমিফাইনাল খেলা কিন্তু একটা দলের জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট। তো সেইখানে জার্মানি 12টা সেমিফাইনাল খেলছে ওয়ার্ল্ড কাপে। এবং শুধু তাই না, আমরা যদি ফাইনালও কনসিডার করি সেখানেও কিন্তু ব্রাজিল থেকেও বেশি ফাইনাল খেলছে জার্মানি। ব্রাজিল খেলছে 7টা ফাইনাল এবং জার্মানি খেলছে 8টা। একইভাবে উয়েফা ইউরো টুর্নামেন্ট যদি দেখি সেখানেও ইউরো ইতিহাসের সব থেকে বেশি সেমিফাইনাল খেলছে জার্মানি 9টা, এবং সব থেকে বেশি ফাইনালও খেলছে জার্মানি 6টা। দ্যাট মিন্স ওয়ার্ল্ড কাপ এবং ইউরো মিলিয়ে আমরা যদি সেমিফাইনাল কাউন্ট করি তাহলে 12টা প্লাস 9টা মানে 21টা সেমিফাইনাল খেলছে জার্মানি। এবং আই থিঙ্ক এই একটা বিষয় সিম্পলি মানে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে যে জার্মানি কেন ইতিহাসের সব থেকে ধারাবাহিক দল, সব থেকে কনসিস্টেন্ট দল, যাদের ইতিহাসে আপ অ্যান্ড ডাউন খুব কম হয়েছে অন্যান্য দেশের তুলনায়। কিন্তু এইরকম একটা এলিট নেশন হওয়া সত্ত্বেও আমরা এই মুহূর্তে ইদানিং জার্মানিকে ওয়ার্ল্ড কাপের জন্য খুব বেশি পাত্তা দিচ্ছি না, বা এই ওয়ার্ল্ড কাপেও আমরা কিন্তু জার্মানিকে, মানে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিততে পারে এই হিসেবে কিন্তু আমরা জার্মানিকে দেখতেছি না। তার কারণ হচ্ছে কয়েকটা। আমি বলবো যে তার মূল কারণ হচ্ছে যে লাস্ট যেই 4টা এডিশন হয়েছে ওয়ার্ল্ড কাপ এবং ইউরো মিলিয়ে, এই 4টা মেজর টুর্নামেন্টসে কিন্তু জার্মানির ইতিহাস মানে খুবই হতাশামূলক। 2014 ওয়ার্ল্ড কাপ জিতছিল তারা লাস্ট, তো 2014 ওয়ার্ল্ড কাপ জিতার পরে সেই জয়ের ধারাবাহিকতা তারা কিন্তু মেনটেন করতে পারে না, যেমনটা তারা করতে অভ্যস্ত তাদের ইতিহাসে। যেমন 2014 বিশ্বকাপ জয়ের পরের যেই বিশ্বকাপ খেললো 2018-তে, সেইখানে তারা গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেছে, এবং তার থেকেও বেশি শকিংলি তারা 2022 সালেও গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেছে, যেটা টোটালি শকিং একটা রেজাল্ট ছিল। কেউ কল্পনাও করে না যে জার্মানি 2022 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে যাবে। মানে জার্মানির মতো দল, যারা কিনা যে কথাগুলো বললাম যে ইতিহাসের সব থেকে ধারাবাহিক দল, যারা মানে টানা 2টা ওয়ার্ল্ড কাপ ফেলিয়ার করবে, এইটা ইতিহাসে কখনো ঘটে নাই। অলওয়েজ মানে যেই দলটা 12টা সেমিফাইনাল খেলছে, যেই দলটা ধারাবাহিকতার জন্য সমগ্র বিশ্বে পরিচিত, তো সেই দলটা টানা 2টা ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে যাবে, এটা কিন্তু এক্সট্রিমলি শকিং একটা বিষয়। এবং রিসেন্ট টাইমে শুধু যে ওয়ার্ল্ড কাপে খারাপ করছে তাও না, ইউরোতেও তাদের ফলাফলগুলো তাদের এক্সপেকটেশন অনুযায়ী ছিল না। যেরকম ইউরো 2020-এ রাউন্ড অফ 16
স্পেনে আউট হয়ে যায় ইংল্যান্ডের এগেনস্টে, এবং 2024 নিজেদের ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় স্পেনের এগেনস্টে, যেই স্পেন পরবর্তীতে ইউরো কাপ জিতে। তো এখানে অবশ্য একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে ইউরো 2024 তারা নতুন কোচের আন্ডারে নতুন করে যাত্রা শুরু করছিল নাগেলসমানের অধীনে। এবং সত্য বলতে আমরা যদি 2018-র ওয়ার্ল্ড কাপ, 2020-এর ইউরো এবং 2022-এর যে ওয়ার্ল্ড কাপ ছিল সেই তিনটা এডিশন দেখি, সেই তিনটা এডিশনে জার্মানির রেজাল্ট তো খারাপ ছিল, সেই সাথে খেলার কোয়ালিটিও খুব বাজে ছিল। বাট কিছুটা আশার আলো কিন্তু দেখা গেছে নাগেলসমান আসার পরে, বিশেষ করে লাস্ট যে ইউরো খেললো সেই ইউরো টুর্নামেন্টে। যদিও জার্মানি খুব মোটামুটি আর্লি আউট হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে, বাট দ্যাট ওয়াজ অনলি বিকজ যে তাদের এগেনস্টে অপোনেন্ট ছিল স্পেন, যেটা হচ্ছে এই ওই টুর্নামেন্টের সব থেকে স্ট্রং দল ছিল। এবং আপনাদের মনে আছে সেই ম্যাচটাও কিন্তু জার্মানি হয়তোবা জিততেও পারতো বা রেজাল্ট ডিফারেন্টও হইতে পারতো যদি কুকুরেইয়ার ওই হ্যান্ড বলটা রেফারি পেনাল্টি দিত। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জার্মানির কিছুটা ব্যাড লাকও ছিল। আর খেলার কোয়ালিটির কথা চিন্তা করলে আমরা বিগত এডিশনগুলোর তুলনায় ইউরোতে দেখছিলাম যে জার্মানির খেলার কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে। এবং নাগেলসমানের ক্যারিয়ার আমরা জানি ইয়াং কোচ, এবং ক্লাব স্টাইলে সে কোচিং করতে প্রেফার করে। তো এবং মডার্ন ফুটবলে বিভিন্ন ক্লাবের যে ফুটবলগুলো আমরা দেখতে পাই সেই খেলার সিস্টেমটা সে ন্যাশনাল টিমেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, এবং অনেকটা সক্ষমও হয়েছে। ইউরোতেই আমরা সেটার প্রমাণ পাইছি। ইউরোতে আই থিঙ্ক যেই দুইটা দল সব থেকে সুন্দর, অ্যাট্রাকটিভ এবং অ্যাটাকিং ফুটবল শো করছিল, সেই দুটো দল হচ্ছে স্পেন এবং জার্মানি। আনফর্চুনেটলি ফর দেম যে তারা ফাইনালে মুখোমুখি না হয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে গেছিলো, যার কারণে একটা দলকে বাদ পড়তে হয়েছে। বাট আমরা কিন্তু সবাই মন্তব্য করছিলাম যে ইউরো 2024-এর রিয়েল ফাইনাল ছিল ওই ম্যাচটা, জার্মানি ভার্সেস স্পেন। এবং দেখতে পাচ্ছেন যে ওই ম্যাচ থেকে যারা জিতছিল তারাই কিন্তু শেষ পর্যন্ত ইউরো ট্রফিটাও জিতছে। আমি শিওর যে জার্মানি ওই ম্যাচটা জিতলে জার্মানি হয়তো বা কাপটাও জিততো, যেটা হইতে পারতো তাদের ইতিহাসের 4th ইউরো কাপ। এনিওয়ে, ইতিহাস নিয়ে তো অনেক কথা বললাম। ইতিহাস তো আসলে মাঠে নামে না বা গোলও করে না, গোল করে হয়েছে গিয়া কারেন্ট টিম। সো আমরা আলোচনা করি এই মুহূর্তে জার্মানির কি পটেনশিয়ালিটি আছে, কি টিম নিয়ে খেলবে সেই সম্পর্কে। তো প্রথমত গোলকিপার ম্যানুয়েল নয়্যার 2 বছর যাবৎ জার্মানি ন্যাশনাল টিম থেকে বাদই হয়ে গেছিল। আমরা কেউ চিন্তা করি নাই যে সে আবার কামব্যাক করবে ওয়ার্ল্ড কাপের আগে। বাট এই সিজনে সে মোটামুটি ডিসেন্ট একটা সিজন কাটাইছে। আমি বলবো না যে নয়্যার টপ সিজন কাটাইছে, বিকজ দ্যাটস নট দি রিয়েলিটি। এটা ঠিক যে সিজনের কিছু কিছু মুহূর্তে সে একটা হাই লেভেলের পারফরমেন্স করছিল, বাট ওভারঅল হোল সিজন চিন্তা করলে কিন্তু নয়্যার এই বছর তার মানে এমন না যে খুব টপ লেভেলের পারফরমেন্স করছে। বাট স্টিল নয়্যার তো নয়্যারই। আমি মনে করি ইতিহাসের সেরা গোলকিপার, এবং লাস্ট জেনারেশন আমরা যে মডার্ন গোলকিপিংয়ের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দিছে ম্যানুয়েল নয়্যার। সো নয়্যারকে যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে ডাকছে, আমার মনে হয় না যে বেঞ্চে বসে রাখার জন্য তাকে ডাকা হয়েছে। তাকে যেহেতু কল করা হয়েছে, দ্যাট মিনস সেই স্টার্টিং 11-এর গোলকিপার থাকবে। তারপরে ডিফেন্স জার্মানি 4 মেন ডিফেন্সিভ লাইনে খেলে, যেখানে রাইট ব্যাক হচ্ছে কিমিশ বায়ার্ন মিউনচেনের, এবং লেফট ব্যাক হচ্ছে লাইপজিগের ডেভিড রম। আর সেন্টার ব্যাক মোস্ট প্রবাবলি স্টার্টিং 11-এ থাকবে দুইজন, একটা হচ্ছে বায়ার্ন মিউনচেনের জোনাথন তাহ, এবং আরেকজন হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের স্লটারবাক। আই থিঙ্ক এটাই হবে মেইন পার্টনার স্টার্টিং 11-এর। তারপরে তাদের অল্টারনেটিভ হিসেবে সেন্টার ব্যাক আছে দুইজন, একজন আছে নিউ ক্যাসেলের মালিক চিয়াও, আর একজন হচ্ছে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদের রুদিগার। আই থিঙ্ক যে হোল টুর্নামেন্টে এই 5-6 জনের মধ্যেই নাগেলসমান রোটেশন করে খেলাবে সবাইকে, কারণ অন্যান্য যেই অপশন আছে বেঞ্চের, সেই অপশনগুলো আসলে একদম ওয়ার্ল্ড ক্লাস বা টপ ক্লাস বলবো না আমি। যেমন একজন হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের অ্যান্টন, তারপরে ফ্রাঙ্কফুর্টের ব্রাউন, ব্রাইটনের পাস্কাল গ্রফস, এরকম অপশন। মানে এরা ডিসেন্ট প্লেয়ার, বাট কেউ টপ লেভেলের ডিফেন্ডার না। আর জার্মান ডিফেন্সিভ লাইনের আর একটা বিগ প্রবলেম হয়েছে যে যেই 9 জন ডিফেন্ডারদেরকে নাগেলসমান কল করছে, এই 9 জনের মধ্যে অ্যাকচুয়ালি একজনও রাইট ব্যাক না। একমাত্র প্রপার রাইট ব্যাক হচ্ছে কিমিশ, বাট আপনারা জানেন যে কিমিশ বায়ার্ন মিউনচেনের রাইট ব্যাক পজিশনে খেলে না অনেক বছর যাবৎ। সে অনেক বছর যাবৎ ধারাবাহিকভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার রোল প্লে করে বায়ার্ন মিউনচেনে। বাট যেহেতু জার্মানিতে কোনো রাইট ব্যাক নাই, যার কারণে কিমিশ যখন
ন্যাশনাল টিমে যায় তখন তাকে রাইট ব্যাক পজিশনে খেলতে হয় এবং তার জায়গায় যে অন্য কাউকে খেলাবে সেই অপশন পর্যন্ত নাই, কারণ যেই 9 জন ডিফেন্ডারদেরকে কল করা হয়েছে এই 9 জনের মধ্যে থেকে রাইট ব্যাক শুধুমাত্র কিমিশ একজন। সো আপনি যে কিমিশকে মিডফিল্ডে খেলাবেন, আমি মনে করি এই মুহূর্তে কিমিশের মতো একটা সুপার ট্যালেন্টেড খেলোয়াড়কে রাইট ব্যাক পজিশনে খেলানোর থেকে বেশি এফেক্টিভ হইতো সে যদি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারতো, মানে ডিফেন্সের সামনে যেই 2 জন প্লেয়ার নিয়ে জার্মানি খেলে সেই পজিশনে যদি কিমিশকে রাখা হইতো তাহলে জার্মানি আরও বেশি স্ট্রং হইতো, জার্মান মিডফিল্ড আরও বেশি উপকার পাইতো। বাট তাদের রাইট ব্যাক পজিশনে যেহেতু কোনো প্লেয়ারই নাই, তো কিমিশকে তারা রাইট ব্যাক পজিশনে খেলাইতে হইতেছে। আর যদি কোনো কারণে কিমিশ ইনজুরি হয় বা কত কিছু হইতে পারে, উই ডোন্ট নো, সো তার জায়গায় যে রাইট ব্যাক পজিশনে আর একটা খেলোয়াড় খেলাবে সেই অপশন টোটালি নাই। তো এই জন্য আমি 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 যদি নাগেলসম্যানের জায়গায় হইতাম তাহলে ইন্টারের বিসেককে আমি কল করতাম। বিসেক এই বছর ইন্টারে এক্সট্রা অর্ডিনারি একটা সিজন কাটাইছে এবং এই জার্মান ন্যাশনাল টিমে যে সমস্ত ডিফেন্ডারদেরকে কল করা হয়েছে আমি মনে করি যে বিসেক এই সমস্ত ডিফেন্ডারদের থেকে বেটার ডিফেন্ডার এবং জার্মান ন্যাশনাল টিমে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে একটা কল সে ডিজার্ভ করতো। আমি ইন্টার ফ্যান দেখে এই কথা বলতেছি তা কিন্তু না, ইভেন বায়ার্ন মিউনশেনের সাথে কিন্তু এই বিসেকের লিঙ্ক আপ চলতেছে, ট্রান্সফার রিউমার্স চলতেছে। সো বায়ার্ন মিউনশেন বিসেকের প্রতি ইন্টারেস্টেড হয়েছে এই জন্যই যে এই সিজনে বিসেক হিউজ একটা সিজন কাটাইছে। তো সেই হিসেবে আমি ধারণা করছিলাম বা এক্সপেক্ট করছিলাম যে নাগেলসমান তাকে দলে ডাকবে। আর সত্যি বলতে বিসেক এই দলে অনেক ভ্যালু অ্যাড করতে পারতো, কেননা বিসেক একই সঙ্গে সেন্টার ব্যাক, তারপরে রাইট ব্যাক এবং প্রয়োজন বোধে লেফট ব্যাক পজিশনেও খেলার সামর্থ্য রাখে। তারপর আসি মিডফিল্ড প্রসঙ্গে। মিডফিল্ডে বেসিক্যালি 2 জন খেলে, যদি প্রপার মিডফিল্ডারদের কথা যদি বলি, কারণ জার্মানি হচ্ছে 4-2-3-1 ফরমেশনে খেলে। তো ডিফেন্সের সামনে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলে। একজন হচ্ছে অবভিয়াসলি পাভলোভিচ বায়ার্ন মিউনশেনের, যে এই মৌসুমে খুবই ভালো একটা সিজন কাটাইছে। আর তার পার্টনার হিসেবে থাকে হচ্ছে বায়ার্ন মিউনশেনেরই আর একটা খেলোয়াড় মিডফিল্ডার লিওন গরেৎস্কা। সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গরেৎস্কা এবং পাভলোভিচ 2জনই বায়ার্ন মিউনশেনে একই ক্লাবে খেলা সত্ত্বেও তারা কিন্তু এই পুরো সিজনে একসাথে খেলছে মাত্র 6টা ম্যাচ। গরেৎস্কা এই সিজনে তার যেই কি রোল ছিল বায়ার্ন মিউনশেনে অতীতে সেই রোল সে লস্ট করছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে স্টার্টিং 11-এ খেলার সুযোগ সে খুবই কম পাইছে। জাস্ট ইমাজিন করেন যে চ্যাম্পিয়ন্স লিগ, যেটা হচ্ছে বায়ার্নের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, তো সেই চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে গরেৎস্কা জাস্ট একটা ম্যাচ স্টার্টিং 11-এ ছিল এবং সেটাও ছিল একদম ইউজলেস একটা ম্যাচ আতালান্তার এগেনস্টে। আপনারা জানেন আতালান্তার এগেনস্টে বায়ার্ন মিউনশেন প্রথম ম্যাচেই 5-1 না যেন 6-1 গোলে জিতছিল। তারপরে সেকেন্ড লেগের কোনো গুরুত্বই ছিল না, তো সেই সেকেন্ড লেগে গরেৎস্কা স্টার্টিং 11-এ সুযোগ পেয়েছিল এবং ওই একটা ম্যাচই সে পুরো চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে স্টার্টিং 11-এ থেকে খেলছে। সো বুঝতে পারতেছেন যে গরেৎস্কা সেই আগের গরেৎস্কা কিন্তু নাই, যে গত মৌসুম পর্যন্ত গরেৎস্কা বায়ার্ন মিউনশেনের একটা কি প্লেয়ার ছিল এবং ভাইটাল রোল প্লে করছে। বাট এই মৌসুমে কিন্তু বায়ার্ন মিউনশেন খুব ভালো করছে, কিন্তু গরেৎস্কা কখনোই সেই দলের কি ফিগার বা কি রোল প্লে করে নাই। সো গরেৎস্কার ইন্ডিভিজুয়াল ফর্ম কেমন থাকে এই ওয়ার্ল্ড কাপে সেটা কিন্তু ভেরিফাই করার মতো একটা বিষয়। 4-2-3-1 ফরমেশনে খেললে এটাই হবে মোস্ট প্রবাবলি স্টার্টিং 11-এর 2 জন মিডফিল্ডার। তারপরে যদি ইভেনচুয়ালি কোনো ম্যাচে তারা 4-3-3 ফরমেশনে খেলতে চায় সেই ক্ষেত্রে আঞ্জেলো স্টিলার স্টুটগার্টের সে হইতে পারে থার্ড মিডফিল্ডার, যে খুব ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার। বাট যদি 4-2-3-1-এ খেলে তাহলে আমার মনে হয় না স্টিলার কখনো স্টার্টিং 11-এ সুযোগ পাবে, কেননা স্টিলার পাভলোভিচ একসঙ্গে খেললে এইটা ডিফেন্সিভলি সলিড থাকে না, খুব অতিরিক্ত বেশি অ্যাটাকিং হয়ে যায়। তারপর আসি অ্যাটাকিং সেক্টরে, যেটা কোনো সন্দেহ ছাড়া এই জার্মানির সব থেকে শক্তিশালী সেক্টর এবং যেই সেক্টরের খেলার উপরেই ডিপেন্ড করবে এই জার্মানির সফলতা, যে তারা কত দূর যাইতে পারবে সেটা অনেকটাই নির্ভর করবে এই 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 অ্যাটাকিং খেলোয়াড়দের উপরে। তো এই অ্যাটাকিং খেলোয়াড়রা কারা সেটা আগে আমরা একটু দেখি। তো যেটা বলতেছিলাম 4-2-3-1-এ খেলে, সো একজন থাকবে সেন্টার ফরওয়ার্ড আর 3জন হচ্ছে স্ট্রাইকারের পিছনে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার। তো রাইট উইঙ্গার পজিশনে সত্য বলতে জার্মানির অপশন
নাই বললেই চলে, একজনই আছে, লেরোয়া সানে। যদিও জার্মান ফ্যান্সরা সানের উপরে খুব একটা স্যাটিসফাইড না, যে অনেকে নাগেলসম্যানকে ব্লেমও করছে যে সানেকে কেন কল করছে, বাট আসলে সত্য বলতে নাগেলসম্যানের খুব একটা উপায়ও ছিল না, কারণ আই থিঙ্ক যদি বায়ার্নের গ্নাব্রি ফিট থাকতো তাহলে গ্নাব্রি ওই পজিশনে খেলতো, বাট গ্নাব্রি যেহেতু ইনজুরির কারণে খেলতে পারতেছে না, সো এট দি এন্ড এই মুহূর্তে অ্যাটাকিং রাইট উইঙ্গার একজনই আছে এবং সে হচ্ছে লেরোয়া সানে, যে অনেক বছর যাবতই সত্য বলতে তার বেস্ট ফর্মে নাই। তারপরে লেফট অ্যাটাকিং উইঙ্গারে আছে দুইটা অপশন, একটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বাইয়ার, আর একটা হচ্ছে লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টস। সো অবভিয়াসলি ভির্টস স্টার্টিং 11-এ থাকবে। এই সিজনে ভির্টস লিভারপুলে খুব একটা ভালো সিজন কাটে নাই, মানে যেই এক্সপেকটেশন ছিল তার প্রতি, সেই এক্সপেকটেশনের আই থিঙ্ক 50%ও সে শো করতে পারে নাই তার এই প্রথম সিজনে, এবং করাটা ইজিও ছিল না, কারণ আন্ড্রে স্লট এই বছর একদম শুরু থেকেই পুরো মেসড আপ করে ফেলছিল পুরো লিভারপুল স্কোয়াডটাকে, যার কারণে লিভারপুলের কেউই এই বছর তাদের 100% শো করতে পারে নাই। বাট আমি মনে করি ভির্টস, যদি ট্যালেন্টের কথা বলি, জার্মানিতে উইথ মুসিয়ালা সহকারে সব থেকে বেশি ট্যালেন্টেড দুইজন খেলোয়াড়দের একজন, এবং শুধু জার্মানি না, আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে যত ট্যালেন্টেড ফুটবলার্স আছে সব থেকে বেশি ইয়াং ট্যালেন্টেড খেলোয়াড়দের লিস্ট করলে ভির্টসের নাম আপনাকে সেই লিস্টে রাখতেই হবে। তারপরে নাম্বার 10 রোল প্লে করবে অবভিয়াসলি জামাল মুসিয়ালা। গত ক্লাব ওয়ার্ল্ড কাপে ইনজুরির কারণে মুসিয়ালার ক্যারিয়ার কিছুটা থমকে গেছে। মুসিয়ালার খেলা আমি যখন প্রথম সিজনে দেখি তখন আমি মনে করেছিলাম যে মুসিয়ালা হবে এই জেনারেশনের, মানে সব পটেনশিয়ালি হয়তো এই জেনারেশনের টপ 3টা ট্যালেন্টেড খেলোয়াড়দের একজন ছিল। এখনও সেই পটেনশিয়ালিটি আছে, আমি বলতেছি না যে পটেনশিয়ালিটি স্টপ হয়ে গেছে, বাট অবভিয়াসলি ইনজুরির কারণে এই প্রসেসটা কিছুটা স্লো ডাউন হয়ে গেছে, বাট সে ব্যাক করছে। এটা আমাদের সবার জন্য একটা ভাগ্যের বিষয় আমি বলবো, কারণ মুসিয়ালার মতো এরকম পিওর ট্যালেন্টেড খেলোয়াড়রা যত বেশি ফুটবল মাঠে থাকবে তত বেশি ফুটবল খেলাটা সুন্দর হবে এবং ফুটবলটা এনজয়েবল হবে। সো আমি এক্সট্রিমলি হ্যাপি যে সে সুস্থভাবে ব্যাক করছে, এবং ওই ইনজুরির আগের যে লেভেলটা ছিল ওই লেভেলটা এখনো পুরোপুরি টাচ না করতে পারলেও আমরা দেখতেছি যে সে কামব্যাক করতেছে, এবং আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপ হইতে পারে তার জন্য বিগেস্ট স্টেজ, যেই স্টেজে নতুন করে আবার নিজের জাত চিনাবে। তো এই হচ্ছে স্ট্রাইকারের পিছনের 3জন অ্যাটাকিং খেলোয়াড়। তারপরে স্ট্রাইকার পজিশনে তাদের 2টা অপশন আছে, একটা হচ্ছে হাভার্টস, যে অ্যাকচুয়ালি প্রপার স্ট্রাইকার না, ফলস 9 বলতে পারেন এ কাইন্ড অফ, আর আরেকজন হচ্ছে ভোল্তেমাদে। তো ভোল্তেমাদে এই সিজনে নিউ ক্যাসেলে যখন গেছে তখন সিজনটা স্টার্টিং করছিল খুব সুন্দরভাবে, মনে করেছিলাম যে ডাবল ফিগারে যাবে এবং 15 থেকে 20টা গোল করতে পারে, অ্যাটলিস্ট 15টা গোল করতে পারবে ধারণা করেছিলাম, কিন্তু পরবর্তীতে একদম অফ ফর্মে চলে গেছে, এবং এমনকি 2026 সালে এই 6 মাসে সে প্রিমিয়ার লিগে গোল করেছে মাত্র 2টা। সো বুঝতে পারতেছেন কীরকম অফ ফর্মে চলে গেছে। আর হাভার্টস, সেও যে খুব ভালো সিজন কাটাইছে তাও কিন্তু না, আমরা অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে গোল করছে বিধায় নতুন করে আলোচনাতে আসছে। আর হাভার্টস হচ্ছে একটা পার্টিকুলার প্লেয়ার, সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ, এই টাইপের বিগ ম্যাচের কিছু বিগ মোমেন্টে গোল করে বা স্পেশাল কিছু করে, যার কারণে হাভার্টসের নামটা আমাদের মাথায় থাইকা যায়। বাট অ্যাকচুয়ালি আমরা যদি ফুল সিজন হাভার্টসের দেখি, যে ফুল সিজন কিন্তু তার খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সিজন ছিল। এই সিজনে আর্সেনালে হাভার্টস প্রিমিয়ার লিগে মাত্র 12টা ম্যাচ খেলছে, যার মধ্যে স্টার্টিং 11-এ খেলছে মাত্র 7টা ম্যাচে। মানে বুঝতে পারতেছেন যে আমরা হয়তোবা যারা রেগুলার আর্সেনালকে দেখি না তারা মনে করতেছি যে হাভার্টস এই সিজনে না যেন কত ভালো খেলছে কারণ চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে গোল করছে, বাট অ্যাকচুয়ালি হোল সিজন যদি দেখেন খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সিজন কাটাইছে। মাত্র 7টা ম্যাচ স্টার্টিং করছে আর 12টা ম্যাচ মানে খেলছে, আর গোল করছে 2টা, অ্যাসিস্ট করছে 3টা। মানে তো এরকম একটা খেলোয়াড় জার্মানির ন্যাশনাল টিমের স্টার্টিং 11-এ খেলার সুযোগ পাইতেছে স্ট্রাইকার হিসেবে, এটা খুবই সারপ্রাইজিং একটা বিষয়। কারণ জার্মানি, এই যে ধারাবাহিকতার কথা বললাম জার্মানির, তো এই ধারাবাহিকতাগুলো কিন্তু জার্মানরা সৃষ্টি করছিল, যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তাদের এমন একটা ফিনিশার থাকতো, এমন একটা স্ট্রাইকার থাকতো যাকে বলতাম পানজার মানে হচ্ছে কামান, এই টাইপের, যে ফিজিক্যালি স্ট্রং, ক্লিনিক্যাল স্ট্রাইকার, এই টাইপের স্ট্রাইকার সবসময় থাকতো জার্মানিতে। এবং অলওয়েজ ইতিহাসে জার্মান ন্যাশনাল
ন্যাশনাল টিম মানেই ছিল যে স্পেশাল কোনো একটা স্ট্রাইকার থাকবে সেই দলে, বাট আমি মনে করি জার্মানি এই যে লাস্ট কয়েক বছর যাবত লাস্ট 3-4টা এডিশনে কোনো টুর্নামেন্টে খুব পজিটিভ কোনো ফলাফল অর্জন করতে পারতেছে না। তার অন্যতম মূল কারণ হচ্ছে তারা যত প্লেয়ার প্রডিউস করতেছে লাস্ট 10 বছর যাবত, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের খেলোয়াড় বা অ্যাটাকিং উইঙ্গার টাইপের খেলোয়াড়, কিন্তু প্রপার সেন্টার নাইন, প্রপার সেন্টার ফরওয়ার্ড লাইক আর্লিং হল্যান্ড, ওই টাইপের কোনো স্ট্রাইকার কিন্তু জার্মান ন্যাশনাল টিমে আর আসতেছে না অনেক বছর যাবত। এবং এইটাই হচ্ছে আমি মনে করি মূল কারণ জার্মানি যে ইন্টারন্যাশনাল স্টেজে অনেক বছর যাবত ভালো করতেছে না। এবং সত্য বলতে আপনারা যদি আমাকে অ্যাস্ক করেন রিয়েলিস্টিক্যালি জার্মানি কি করতে পারে, রিয়েলিস্টিক্যালি যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় না যে জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বেশি কিছু করতে পারবে। হ্যাঁ, তারপরে যদি সেমিফাইনালে যায় আমি বলবো সেটা জার্মানির জন্য খুবই পজিটিভ একটা ক্যাম্পেইন। আর যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে তো এটা মিরাকেল টাইপের একটা ক্যাম্পেইন হবে নাগেলসম্যানের পক্ষ থেকে। আমি জানি না জার্মান ফ্যান্সরা আমার সাথে অ্যাগ্রি করবে কিনা, বাট আমি এটা ঠিক যে জার্মানিতে অনেক ট্যালেন্টেড খেলোয়াড় আছে, টেকনিক্যালি গিফটেড কিছু খেলোয়াড় আছে, কিন্তু আপনারা যদি যে যেই খেলোয়াড়দের নাম আমি বললাম, লিস্ট আমি আপনাদেরকে দিলাম, এদের মধ্যে থেকে একটা খেলোয়াড়ও কিন্তু নাই যে প্রপার গোল স্কোরার। জার্মান এই ন্যাশনাল টিমে একটা মাত্র খেলোয়াড়ই ডাবল ফিগার গোল টাচ করছে এই সিজনে, এবং সেটা হচ্ছে মাইন্সের আমিরি। সে একজন মিডফিল্ডার স্ল্যাশ অ্যাটাকিং মিডফিল্ডার। সো এই একটা খেলোয়াড় ছাড়া যে স্টার্টিং 11-এ যেই খেলোয়াড়দের লিস্ট দিলাম, এই স্টার্টিং 11-এর একটা খেলোয়াড়ও নাই যে এই সিজনে ডাবল ফিগার টাচ করছে তাদের ক্লাব হয়ে। সো গোল এটা হিউজ সমস্যা। জার্মান দলে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু দল যখন ডিফিকাল্ট সিচুয়েশনে থাকবে তখন একটা গোল করে যে দলকে এগিয়ে নিবে, ওই গোল করার প্লেয়ারের কিন্তু আমি অভাব দেখতেছি এই দলে। আর তারপরে ডিফেন্সেও যে খুব সলিড তাও কিন্তু না। ইন্ডিভিজুয়ালি জার্মানির ডিফেন্ডাররা ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার্স, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু সমস্যা হচ্ছে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে। কারণ যেহেতু জার্মানি একটা অ্যাটাকিং ফরমেশন নিয়ে খেলে, অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করে, যার কারণে ডিফেন্ডাররা ইন্ডিভিজুয়ালি ভালো হইলেও ওই ডিফেন্সিভ অর্গানাইজেশনটা থাকে না অনেক সময়। অপোনেন্ট দল ট্রানজিশনে, কাউন্টার অ্যাটাকে প্রায় সময় অ্যাটাক করে বসে সারপ্রাইজ করে এই ডিফেন্সকে, এবং খুব ইজিলি গোল পেয়ে যায়। সো এইটা জার্মানির জন্য একটা বিগ প্রবলেম যে ডিফেন্সে তারা সলিড না, আবার অ্যাটাকেও মানে এমন কোনো খেলোয়াড় নাই যে অনেক একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে 5-6-7টা গোল করতে পারে। সো এইটা একটা বিগ ইস্যু জার্মানির জন্য। এবং এই জন্যই আমি সত্য বলতে রিয়েলিস্টিক্যালি বলতেছি যে এই বছর ওয়ার্ল্ড কাপ জয়ের মতো কোনো পসিবিলিটি আমি এই দলের কাছ থেকে দেখতেছি না। সেমিফাইনাল পর্যন্ত যদি খেলে আমি বলবো যে এটা খুবই পজিটিভ একটা ক্যাম্পেইন হবে জার্মানির জন্য। তো আপনারা কি মনে করেন জার্মান ন্যাশনাল টিম সম্পর্কে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।